বিশ্ববিদ্যালয় বানানোর ক্ষেত্রে, মেডিকেল কলেজ বানানোর ক্ষেত্রে সরকারের যাতে মাথায় থাকে যে এখানে একজন শিক্ষার্থী পড়বে এবং সে পরবর্তী তাদের ট্রিটমেন্ট করবে, এটা মাথায় থাকলে আস্তে আস্তে আসলে মেডিকেল কলেজের সংখ্যা কমে আসবে এবং মানসম্মত চিকিৎসক বের হবে। ঢালাওভাবে চিন্তা না করে যে ওরা মানহীন এই ডিসিশনটা না নিয়ে বরঞ্চ ওদেরকে মানোন্নয়ন করা যায় কিভাবে, এই চিন্তাটা এক নম্বরে নিয়ে আসা দরকার। রিজিওনাল ডিমান্ডের আলোকে যেগুলো করা হয়েছে সেগুলো যদি কোয়ালিটিফুল করা যায়, সেখানে যে সার্ভিসগুলো বা হচ্ছে যেই ইকুইপমেন্টগুলো প্রয়োজন একটা আইডিয়াল ইনস্টিটিউশন গড়ার জন্য, সেগুলো যদি এনরিচ করা যায়, সেক্ষেত্রে যদি আমরা চিকিৎসক তৈরি করতে পারি, এটা আমাদের জন্য অ্যাসেট। দেশের স্বাস্থ্যের খাতেও লিড দেওয়ার জন্য একটা অ্যাসেট হবে, একই সাথে বৈষয়িক খাতেও স্বাস্থ্য সেক্টরকে লিড দেওয়ার জন্য অ্যাসেট হবে। প্রিয় দর্শক, মিডিভার্স নিউজরুমে স্বাগত জানাচ্ছি। আবু রাইমুর। সপ্তাহের স্বাস্থ্য খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অফ বাংলাদেশ ইউমাবের চিফ কোঅর্ডিনেটর ডক্টর মোবারক হোসেন, উপস্থিত আছেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার তবিবুর রহমান। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, এটি আসলে খুবই একটা দীর্ঘদিনের একটা মানে পরিবর্তন সবার কাছে ভালো লাগে, কিন্তু এটা আসলে কি হতে যাচ্ছে, কেমন হতে যাচ্ছে আমি ঠিক জানি না। 3টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে আর কি। এর মধ্যে বিএসএমএম যেটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই নামটি পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছে। নাম পরিবর্তনের যে বিষয়টি আসলে কিভাবে দেখছেন, শুরুতে আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ মনির ভাই। খুবই মানে টাইম ডিমান্ডিং একটা টপিক আপনি বলেছেন, যে আসলে এতদিন যেটা পূর্বে আমরা জেনেছিলাম যে পিজি হাসপাতাল নামে আসলে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর বন্দরে সবাই এই মানে হাসপাতালটিকে চিনত, এই প্রতিষ্ঠানটিকে চিনত। তো এতদিন বিগত সরকার আমলে সেটির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। তো আসলে আমরা জানি যে 5 আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে এদেশের মানুষ আসলে এই দেশকে ধারণ করতে চায়। এদেশের মানুষ এই দেশটাকে ধারণ করে, এই দেশটাকে লালন করে, এই দেশের বাংলাদেশকে বুকে ধারণ করার মতো যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে হৃদয়ে ধারণ করতে চায়। তো তারই প্রেক্ষাপটে অনেকটা বলা যায় যে বিপ্লবের যারা ধারক বাহক ছিল তাদের কাঙ্ক্ষিত যে নামটি, যে বাংলাদেশকেই তারা রিপ্রেজেন্ট করতে চায়, তো সেই প্রেক্ষাপট থেকে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে সেটি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হয়েছে। তো ডেফিনেটলি আমরা বাংলাদেশকে ধারণ করি। আমরা মনে করি যারা সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে ডেফিনেটলি তারা তাদের প্রেক্ষাপটে আমরা তাদেরকে সম্মান করি। তবে এই ধরনের জাতীয় প্রতিষ্ঠানগুলো দেশের নামে এবং হচ্ছে ইউনিক কিছু যেই আইডেন্টিটি রয়েছে সেগুলোর নামে হলে সুন্দর দেখায়। যেমন যেটা বর্তমানে প্রতিফলন হয়েছে, বিএসএমওর নামটা হয়েছে বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এবং একই সাথে যেটা হয়েছে শেখ হাসিনা মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল ইউনিভার্সিটি খুলনা, সেটা হয়েছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল ইউনিভার্সিটি যেটা ছিল সিলেটের, সেটা হচ্ছে সিলেট মেডিকেল ইউনিভার্সিটি। এটা একটা ইউনিভার্সিটি নগরীর নামে হলো, যেটা আমরা সবাই সহজেই বুঝি, সহজেই চিনি। একটু যোগ করবেন ব্যাপারে। আসলে আমি একটু পিছনে ফিরতে চাই। ধরেন আওয়ামী লীগ শাসন আমলেও বিএনপিও তো শাসন করেছে রাষ্ট্র। স্বাধীনতার পর থেকে আমরা এরকম দেখছি পালাবদল নাম পরিবর্তনের। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। আমরা দেখছি সবসময় যে সরকার থাকতো সেই সরকারের গণ্যমান্য ব্যক্তি বা বাবা মা আত্মীয় স্বজনের নামে নামকরণ করা হতো। উদাহরণস্বরূপ শেখ হাসিনা তার নিকট আত্মীয় এবং তার বাপের নামে নামকরণ করেছে। তো অন্তর্বর্তী সরকার সেই জায়গা থেকে সরে এসে একটা মধ্যপন্থা অবলম্বন করেছেন। আমাদের দেখার বিষয় এটা আসলে কন্টিনিউ থাকে কিনা। ধরেন পিজি হাসপাতাল নাম চেঞ্জ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটি আবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হলো। এটাই যদি স্থিতিশীল থাকে তাহলে অবশ্যই ভালো
ফলাফল আসবে। যদি এটা স্থিতিশীল না থাকে তাহলে আবার নতুন করে যদি উদাহরণ তৈরি হয় তাহলে খারাপ দৃষ্টি হবে। তো আমাদের আসলে সবার নিরপেক্ষভাবে চিন্তা করা উচিত এবং হচ্ছে নাম পরিবর্তন না করে যে প্রতিষ্ঠানটা শুরুতেই নামে তৈরি করার ক্ষেত্রে যাতে নিরপেক্ষ থাকে এবং দেশের যারা অবদান, দেশের তৈরিতে যারা অবদান রেখেছে বা দেশ সংস্কারে যারা অবদান রাখছে তাদের নামে নামকরণ করা উচিত। ধন্যবাদ। মোবারক ভাই, অনেকে কিন্তু পিজি হাসপাতালের ব্যাপারে মানে মতামত দিচ্ছিলেন যে পিজি হাসপাতালই থাকুক, যেহেতু সেই নামে সবাই চেনে। আসলে নামটা তো চেনার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? মানে এখন যে নামটি হয়েছে সেটা আবার নতুন করে মানে যাত্রা শুরু করলো। পিজি হাসপাতাল নামে লোকজন চিনে, স্টিল নাও আমরা যখন বলি আসলে পিজি হাসপাতালই বলে। তবে এই বিষয়টাও যে মানে প্রস্তাবনায় ছিল না, জনমুখে মানে এটা রোটে ছিল না ব্যাপারটা তা না, এই নামটিও প্রস্তাবনায় ছিল এবং কথাবার্তায় ছিল আর কি। তবে যেহেতু যেমন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যে একটা সুন্দর বুয়েটের যে এটা আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঠিক এরকমভাবে যদি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হয় সেটা মানে সিম্পল এবং হচ্ছে যেটা বলা হয় যে অনেকটা শিক্ষিত অশিক্ষিত কম শিক্ষিত যারা আছে সবার কাছে একটা সময়ে খুবই সমাদৃত হয়ে যাবে নামটি। সেই দিক থেকে হয়তো ওনারা চিন্তা করেছেন। আমিও প্রথমে হচ্ছে ব্যক্তিগতভাবে এটা একটু অ্যাটাচ করতে সময় লাগছে, পরে আমিও একটু অ্যানালাইসিস করলাম যে আসলে এই নামটা কেমন মানে যথার্থ হয় আর কি। দেখলাম যে না, আসলে যেমন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটা একটা মানে যেরকম একটা মানে সিমিলার একটা নাম হলে এটা সুন্দর হয়, বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো এইরকম নামই বেয়ার করলে সুন্দর দেখায়। জি, মানে এটা আসলে অনেকটা কি বলা যায় যে ইমেজ বহন করে আর কি, যে বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বপ্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে ছিল, সেই হিসেবে আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে। তো বিপুর ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে মানে প্রতিষ্ঠানগুলো বিগত 1.5 দশক ধরে আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠান মানে খোদ শেখ হাসিনার নামে অনেকগুলো মেডিকেল কলেজ, মানে আমি নিজে গুলিয়ে ফেলতাম গিয়ে, মানে তাহলে আমার মনে হয় যে কমনলি সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের মানে একটা বাজার যদি হয় বা একটা ইনস্টিটিউট হয়, কোনো একটা স্কুল কলেজ হলো, প্রত্যেক নামে শেখ হাসিনা বসিয়ে দিলে মানে এটা আসলে হতে পারতো কিনা। যেমন কিশোরগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ, গোপালগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ, মানে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। আসলে এই যে ব্যক্তির নামে বা তাদের আত্মীয় স্বজনের নামে যে যে নামকরণ হওয়া গণহারে, এটা আসলে মানে আলটিমেটলি কোনো সুদূর প্রসারী কোনো ইতিবাচক কোনো ফল আছে কিনা? আরেকটু পিছিয়ে যে বলি যে আমরা দেখেছি গত 17 বছরে যে প্রকল্পগুলো হয়েছে, সেই প্রকল্পগুলো অনুমোদনের জন্য যদি শেখ পরিবারের কোনো নামে প্রকল্পগুলো হতো সেটা তাড়াতাড়ি অনুমোদন হয়ে যেত, তাড়াতাড়ি বাস্তবায়ন হতো এবং হচ্ছে ওই প্রকল্প পরবর্তীতে জবাবদিহিতার আওতায় আসতো না। সেক্ষেত্রে একটা মানে সুবিধাভোগী যারা ছিল তারা চাইতো যে তার নামে নামকরণ হলে এই নামটা প্রস্তাব কে করেছে তারও একটা হচ্ছে আদর আপ্যায়ন থাকতো। যেমন আমরা দেখেছি হচ্ছে পদ্মা সেতু নিয়েও যে শেখ হাসিনা সেতু হবে, অনেক আলোচনা হয়েছে, সে নিজেই ডিনাই করেছে, পরে সে নিজে থেকে নিতে চায়নি। শুধুমাত্র হচ্ছে যে রাষ্ট্রীয় সংস্কার বা রাষ্ট্র সরকার নিজে থেকে এরকম করেছে তা নাই, তার দলীয় কিছু হচ্ছে সুবিধা ভোগী তারাও চিন্তা করেছে বারবার এই নামটা নিয়ে আসার জন্য, এবং ওই যে বললাম যে কোনো একটা সুবিধা নেওয়ার জন্যই করেছে। প্র্যাকটিক্যাল দেখা যায় যে আসলে আমাদের দেশে হচ্ছে স্বাধীনতার পরে 2টা সরকারি নেতৃত্ব দিয়েছে এবং তারা যখনই আসছে তাদের পরিবার কেন্দ্রিক এবং তাদের হচ্ছে যে আত্মীয় কেন্দ্রিক নামকরণ করা হয়েছে। আমাদের ব্যক্তিগতভাবে মতামত যে এটা এইভাবে না করে সংস্কৃতিটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আমি বলবো গত 6 মাসে বা গত 8 মাসে যে নামগুলো হয়েছে দেখেন কোনো পরিবার বা ব্যক্তিকেন্দ্রিক নামগুলো আসেনি। কেউ হচ্ছে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখছে, কেউ ভাষা সৈনিকে অবদান রাখছে, তাদের নামে নামকরণগুলো হয়েছে। তো মানুষও কিন্তু এখন প্রশ্ন তুলছে না। পরবর্তী সময় যদি বিএনপি এসে মনে করে না আমার বাপদাদা 14 গোষ্ঠীর নামে নাম রাখবো, তখন মানুষ আবার প্রশ্ন তোলা শুরু করবে। তো এই সংস্কৃতি থেকে যে বের হয়ে আসছে, তো এটা যদি চলমান থাকে তাহলে এই প্রশ্নগুলো আর সামনে আসবে না। জি, ধন্যবাদ বিবর ভাই। আসলে এই বিষয়গুলো একটা বিষয় যদি টেকসই করতে চাই অথবা যদি সবার কাছে গ্রহণযোগ্য করতে চাই, তাহলে আসলে কোনো ব্যক্তি বিশেষের নামে বা কোনো গোষ্ঠীর নামে নামকরণ যদি করা হয় তাহলে এটা সাধারণ মানুষ ওন করে না।
মানে দেশের সমস্ত নাগরিক আপামর জনতা এটা কি গ্রহণ করতে খুব বেশি প্রস্তুত থাকে না, এটা মনোকষ্ট নিয়েই আসলে সবাই করে, এটাকে গ্রহণ করে হয়তো কিছু সময়ের জন্য, আবার সুযোগ পেলেই যদি কেউ চালকের আসনে বসার সুযোগ পায় তাহলে বিষয়টি পরিবর্তন করে দেয়। তাহলে এই কালচার থেকে বেরিয়ে আসা আমাদের জন্য যৌক্তিক, এবং কারণ নামকরণ করতে গিয়ে গোটা পৃথিবীকে জানানো, বাংলাদেশের মানুষকে জানানো, নানান রকমের খরচের ব্যাপার থাকে, এই বিষয়গুলো থেকে বের হওয়ার জন্য আমরা মনে করি যে যৌক্তিক উপায় হবে যে আমরা সবার জন্য সার্বজনীন গ্রহণযোগ্য নামগুলো যেন করতে পারি। আমরা পরের প্রসঙ্গে যাচ্ছি। মোবারক ভাই, আপনি সাম্প্রতিক সময়ে নামের আগে ডাক্তার লেখার যে একটা বিষয়, রিট ছিল আদালতে, দুটো রিট ছিল, তো এই রিটটির বিষয়ে, রিটগুলোর ব্যাপারে আপনারা কিন্তু যথেষ্ট সোচ্চার ভূমিকা পালন করেছেন। দীর্ঘ 13 বছর ধরে যে একটি মানে রিট ছিল, সেই রিটটির কিন্তু নিষ্পত্তি আমরা দেখিনি। 98 বার 99 বার পর্যন্ত মানে এটা শোনানো হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো রকমের রেজাল্ট আসছিল না। আপনাদের দীর্ঘ লড়াইয়ের সংগ্রামের মধ্যে আপনারা বেশ তৎপর ছিলেন, ডক্টর কমিটি যথেষ্ট তৎপর ছিল, এটার আসলে একটা নিষ্পত্তি হয়েছে। এখন নিষ্পত্তি হওয়ার পরে নামের আগে ডাক্তার লিখে যে চিকিৎসা করতে পারবেন, এটা মোটামুটি এখন শিক্ষিত একটা ব্যাপার। এটি আসলে যারা এই কাজগুলো দীর্ঘদিন ধরে করে আসছিলেন তাদেরকে থামানোর ব্যাপার আছে। তারা হয়তো এখনও এই প্রতারণা করবে, আমরা সে নমুনা পাচ্ছি, কিন্তু কিছুদিন আগে নিউজ আমাদের করতে হয়েছে যারা চিকিৎসক নন, চিকিৎসক নামে ট্রিটমেন্ট দিচ্ছেন। আসলে এই বিষয়টি যারা চিকিৎসক না নামের আগে, এমবিবিএস না বা বিডিএস না নামের আগে ডাক্তার, তারা লিখতে পারবে না। হাইকোর্টের যে নির্দেশনা, এই রায়টি আসলে বাস্তবায়নের জন্য আসলে করণীয় কী হবে? ডেফিনেটলি আসলে আইন তো বিদ্যমান ছিল অনেক আগে থেকে, এবং কোর্টের যেই রিটি ছিল সেই রিটি দায়েরের মাধ্যমে কিন্তু তারা একটি বলতে গেলে আইন বিরোধী একটা সুবিধা হচ্ছে তারা এতদিন যাবৎ ভোগ করেছে। এবং গত 12ই মার্চ যে ঐতিহাসিক রায়টি হয়েছে, ওই রায়টিতে কিন্তু বিচারক সুস্পষ্টভাবে বলেছেন যে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাদের নামের পূর্বে ডাক্তার প্রিফিক্স ব্যবহার করতে পারবে না। এবং উনি সুস্পষ্টভাবে বলেছেন যে 12ই মার্চ, আগামী 13ই মার্চ থেকে বিএমডিসি আইন অনুসারে এই আইন যদি কেউ লঙ্ঘন করে থাকে তার জন্য যে শাস্তির বিধান রয়েছে তা কার্যকর হবে। তো এই আইন মানে যারা লঙ্ঘন করবে, ডেফিনেটলি এই আইন বাস্তবায়ন করার জন্য যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, এখন তাদের দায়িত্ব এই আইন বাস্তবায়ন করা। আমরা যদি একটু বলি, সেই ক্ষেত্রে আইন লঙ্ঘন করছে কোন অথরিটি? ডেফিনেটলি সেটা হচ্ছে বিএমডিসি অ্যাক্ট 2010 আইন লঙ্ঘন করছে। এবং বিএমডিসি অ্যাক্ট 2010 যে অনুসারে যে শাস্তির বিধান রয়েছে, সেই শাস্তির বিধান অনুসারে লোকালি যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন তাদের মধ্য দিয়ে হচ্ছে সেই আইনটির বাস্তবায়ন হবে। ডেফিনেটলি সেই জন্য আমি বলবো আর কি যে এই মুহূর্তে একদম স্বাস্থ্য খাতের সাথে জড়িত প্রত্যেকটা স্টেক হোল্ডার এই ক্ষেত্রে অবদান রাখতে হবে। আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় ম্যাডাম থেকে শুরু করি, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় ম্যাডাম তার পক্ষ থেকে এই বিষয়টা গ্রাম থেকে গ্রামান্তর প্রতিটি দেশের প্রতিটি প্রান্তে যেন এই আইনের বাস্তবায়ন হয়, সেটা কিভাবে বাস্তবায়ন হতে পারে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওনার পক্ষ থেকে একটা নির্দেশনা দেওয়া প্রয়োজন। এবং আমরা যদি বলি, তারপর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা আসা প্রয়োজন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা আসা প্রয়োজন, বিএমডিসি থেকে একটি নির্দেশনা আসা প্রয়োজন, আইন মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা আসা প্রয়োজন। তারপর আমরা যদি বলি যে আইন প্রয়োগকারী যে সংস্থা রয়েছে, আমরা যদি বলি মাঠ পর্যায়ে যেহেতু পুলিশের পক্ষ থেকে এটি করা হয়, অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও একটি নির্দেশনা আসা প্রয়োজন। এবং একই সাথে আমি বলবো আর কি, স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা স্টেক হোল্ডার রয়েছে, সকল সংগঠন, সকল নীতি নির্ধারক যারা রয়েছে, তাদের পক্ষ থেকে একটা ক্লিয়ার কাট নির্দেশনা আসা প্রয়োজন যে এই আইনের বাস্তবায়নের জন্য, এই আইনের ফিল্ড পর্যায়ে বাস্তবায়নের জন্য সবাইকে সজাগ ভূমিকা পালন করতে হবে। কেননা এই আইনের মধ্য দিয়ে কিন্তু আমরা মনে করি যেটা 3টা বিষয় এখানে অ্যাচিভ করার জন্য আমরা কাজ করছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা জনসাধারণকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা করার জন্য লড়াই করার একটি উইপন এটি। এবং আমরা আর দ্বিতীয় যেটি বলতে চাই সেটি হচ্ছে স্বাস্থ্য খাতে যে বিশৃঙ্খলা চলছে, সেই বিশৃঙ্খলা থেকে উদ্ধার করে স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এটি একটি উইপন। এবং আমরা যদি আরেকটি বিষয় আমরা বলবো আর কি, যারা চিকিৎসা পেশার সাথে আমরা জড়িত, আমাদের এই চিকিৎসা পেশার সম্মান রক্ষার জন্য এটি একটি উইপন। সুতরাং
এই সামগ্রিক আমরা যদি ট্রিপল এই মানে থিং চিন্তা করি, তাহলে এর মধ্য দিয়ে আলটিমেটলি এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যদি আপনি মানে সিঙ্গেল পয়েন্ট অফ ভিউ থেকে চেঞ্জ করার জন্য আপনি একটা মানে কি বলে একটা খোরাক পেয়ে থাকেন, সেটি বাস্তবায়ন করার এখন একটা মুখ্য সময়। আর সেজন্য সংশ্লিষ্ট এই পর্যন্ত যতগুলো কর্তৃপক্ষ বললাম, সবার উচিত তাদের পক্ষ থেকে একটি অবস্থান জাতির সামনে পেশ করা। ধন্যবাদ মোবারক ভাই, খুবই চমৎকার করে বলেছেন। এবং এখানে সম্ভাব্য অংশীদার যারা আছে আর কি এই আইনের অপচিকিৎসা বন্ধের জন্য ভূমিকা রাখতে পারে যারা, তাদের সবাইকে আপনি এখানে ইনক্লুড করেছেন। আমি চলে যাচ্ছি তবিব ভাইয়ের কাছে। তবিব ভাই, আপনি একটু বলবেন যে ভুয়া চিকিৎসকদের যে অপতৎপরতা, এটি কিন্তু থেমেনি এখনো। সুস্পষ্ট নির্দেশনা আসার পরে যে হাইকোর্ট বলেছে একদম যে তারা এটা করতে পারবে না, বিএমএসি যে আইনটি আছে সেই আইনটি এখানে বলবৎ হবে, প্রযোজ্য হবে। তাদের এই অপচিকিৎসা বন্ধে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এইখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ডাক্তার আর একটা হচ্ছে ডিপ্লোমা যারা করছে, তারাও কিন্তু পড়াশোনা করছে, কিন্তু তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে এবং তাদের পদই কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে লেখা থাকে। সমস্যা যেটা হচ্ছে তাদের মধ্যে একটা কি বলবো আগ্রহ তৈরি হচ্ছে যে আমি 4 বছর 4.5 বছরের একটা কোর্স করছি, এরপরে আমি ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করছি, তো আমি তো পাচ্ছি, আমি তো মেডিসিন লিখতে পাচ্ছি, আমি তো সব কিছু করতে পারছি, তাহলে আমি লিখলে সমস্যা কোথায়? যেই কারণে কিন্তু এই 13 বছর ধরে এইভাবে চলে আসছে। এখন হঠাৎ করে এই সংস্কৃতি বন্ধ করতে হলে আপনার বিএমডিসি একটা বোর্ড, যেটা ডাক্তার পরিচালনা করে, এবং ম্যাটসের আরেকটা আলাদা বোর্ড আছে কিন্তু, রাষ্ট্রীয় চিকিৎসক অনুষদ। এই রাষ্ট্রীয় চিকিৎসক অনুষদকে যদি সক্রিয় করা যায়, তারা তাদের নিবন্ধন দিবে, তারা তাদের কারিকুলাম নির্ধারণ করবে, তাদের অবকাঠামো তারা তৈরি করবে এবং তাদের অধীনে সব কিছু পরিচালিত হবে, তাহলে বিএমডিসির কাছেই আসা লাগছে না। দুইটা দুইভাবে গড়ে উঠছে এবং দুইটা দুইভাবে সনদ দিচ্ছে। এতদিন যেটা হয়েছিল বিএমডিসির কাছেও যেত ম্যাথস শিক্ষার্থীরা, এবং কারিক্রমও চেঞ্জ করে তারা হচ্ছে 4.5 বছরের একটা করে ফেলেছে স্বাস্থ্য অধিদপ্তর রিসেন্ট যে কারিক্রম, তো সেইটাও কিন্তু পরিবর্তন আনা জরুরি। ম্যাথসের কারিক্রম এবং ম্যাথসের শিক্ষা, ডাক্তারদের শিক্ষা একদম ভিন্ন। এইটা আগে যখন বুঝতে পারবে রাষ্ট্র, যখন সাধারণ মানুষ বুঝতে পারবে, মানুষ ইচ্ছা করে যাবে না। ধরেন আমরা যখন জ্বর হয়, সর্দি হয়, আমাদের গ্রামের মানুষ যারা কোথায় যায়? ফার্মাসি থেকে। তো ফার্মাসিরা, আমরা তো সবাই ডাকি ফার্মাসিস্টদের, ডাক্তার ডাকি গ্রামে গেলে। কেন ডাকি? কারণ আমাদের ডাক্তার অ্যাভেলেবেল না, গ্রাম পর্যায়ে থাকেও না আসলে ডাক্তার যে সংকট। তো ওদের সনদ কে দিচ্ছে? ম্যাথসের সনদ কে দিচ্ছে? এটা ডিভাইডেশন করতে পারলে এমনিতেই বন্ধ হয়ে যাবে। অপচিকিৎসার আমরা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কিছু দুর্বলতার কারণেই এটা চলে আসছিল। অনেক সময় সরকারের সদিচ্ছারও অভাব দেখেছি। এখানে হচ্ছে ভোটের কিছু রাজনীতিও আছে। অনেক সংখ্যক মানুষ আছে ফার্মাসিস্ট যারা ডাক্তার লেখে এবং যারা রোগী দেখে নিয়মিত, যারা ওষুধ লেখে, অ্যান্টিবায়োটিক লেখে। এটা বন্ধ করতে হলে আপনার রাষ্ট্রীয় যে আইনটা মানে আসছে, রায়টা আসছে খুবই ঐতিহাসিক এবং যুক্তিক। এটা বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক এজেন্ডা লাগবে, পলিটিক্যাল সাপোর্ট লাগবে, তাহলে এমনিতেই চেঞ্জ হবে। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে এই রায়টি যখন হতে যাচ্ছে, গোটা দেশের দৃশ্যে যখন কোর্ট পাড়ায় ছিল, আদালত পাড়ায় ছিল, আমরা খেয়াল করি যে চিকিৎসকদের কিছু কিছু কমিটির কথা বলেছে, কিছু কিছু কমিটি নীরব ছিল। এখানে রাজনৈতিক দলগুলো যদি সুস্পষ্ট কোনো অঙ্গীকার না থাকে, তাহলে কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠবে না। এটা একটি বাস্তবতা, চমৎকার একটা পয়েন্ট বলেছেন মোবারক ভাই। এই যে রায়টি হলো, এই রায়টির একটা আলোর মুখ দেখেছে চিকিৎসকদের পক্ষে। চিকিৎসকদের পক্ষে বলতে রোগীদের কাছ থেকে, রোগীদেরকে অপচিকিৎসা থেকে বা ভুল চিকিৎসা থেকে অথবা যথাযথ ট্রিটমেন্ট নিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসক যারা, তাদের পরিচয়টা নিশ্চিত হওয়া, শনাক্ত হওয়া খুব জরুরি ছিল, এবং যারা অপচিকিৎসার সুযোগ নেয় তাদেরকে এখান থেকে দূরে রাখার একটা ব্যবস্থা করার দরকার ছিল। এটি ঐতিহাসিক রায় আমরা বলি। এই রায়টি হওয়ার ক্ষেত্রে আপনার একটা বড় ভূমিকা ছিল, আপনার তৎপরতা ছিল, আপনারা আপনাদের চিকিৎসকদেরকে একত্রিত করার জন্য, তাদেরকে সক্রিয় রাখার ক্ষেত্রে আপনার যথেষ্ট ভূমিকা ছিল। এবং এই রায়ের পরে আপনার বিভাগে, ঢাকা মেডিকেল কলেজে আপনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সামগ্রিক বিষয়গুলো, আপনি একজন চিকিৎসক, নবীন চিকিৎসক, আপনার যাত্রা শুরু হয়েছে মাত্র, কিভাবে দেখেন এই বিষয়গুলো? আপনাকে আরো দায়বদ্ধ করে কিনা আপনার পেশার ক্ষেত্রে? ধন্যবাদ মনির ভাই। বেসিক্যালি স্বাস্থ্য ব্যবস্থার জন্য কাজ করা শুরু করা হয়েছিল আমি যখন আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি, তখন থেকে সেই
2013-14 সেশনে আমি তো ভর্তি হয়েছিলাম, তো 2000 বলতে গেলে 2014 সাল থেকে 2014 সাল থেকে শুরু করে যখন স্বাস্থ্য ব্যবস্থায় বিদ্যমান অসংলগ্ন জিনিসগুলো দেখছিলাম, তখন বারবার নিজেকে ভাবিয়ে তুলছিল যে আসলে মানে এইরকম কেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা, কেন এরকম হসপিটালগুলোতে দেখতাম যে এত ব্যবস্থাপনা, তারপর হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে দেখে মনে হতো মানে এরা কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালায়, তারপর হচ্ছে রুগীর ভোগান্তিগুলো দেখে খুব বেশি মানে মানে নিজের কাছে খুব খারাপ লাগতো। বেসিক্যালি গ্রামের লোকজনের সাথে সবসময় কমিউনিকেশন মেনটেন হতো, গ্রাম থেকে লোকজন আসলেই হচ্ছে মানে মানে মোবারক কোথায় এরকম খুঁজতো। তো নিজের সর্বোচ্চটুকু দিয়ে একাডেমিক পড়াশোনার এই চাপের মাঝেও মানুষকে সহযোগিতা করার জন্য যখন হসপিটাল থেকে হসপিটাল দৌড়াদৌড়ি করতাম, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, তো এই চিত্রগুলো ফুটে উঠতো। তো বেসিক্যালি তখন থেকেই হচ্ছে এই স্বাস্থ্য ব্যবস্থার জন্য কাজ করা শুরু। এদেশের মানুষকে কিভাবে মানে সুচিকিৎসার দ্বার প্রান্তে পৌঁছানো যায়, সুচিকিৎসা নিশ্চিত করা যায়, সেই চিন্তা তখন থেকে আসলে এই ব্যথাটা কাজ করছিল। তো বেসিক্যালি তখন থেকেই হচ্ছে মুভমেন্ট শুরু। এই ব্যাপারটা এরকম নয় যে এই সময়ে শুধু শুরু করা হয়েছে। তো তারপর থেকে মেডিকেল কলেজে যখন 5th ইয়ারে পড়ি, তখন ন্যাশনাল একটা অর্গানাইজেশন ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট শুরু করি, এবং সারা বাংলাদেশের চিকিৎসকদেরকে তখন এই চিকিৎসক কল্যাণ ট্রাস্ট এর নিচে এক ছাতার নিচে নিয়ে আসা শুরু করি। তারপর থেকে আসলে চিকিৎসকদের বেসিক্যালি 2টা পয়েন্ট নিয়ে কাজ তখন শুরু করা হয়েছিল। একটি ছিল টু রেগুলেট এ সিস্টেম টু সাপোর্ট দ্য ডক্টরস কমিউনিটি ফর দেয়ার ট্রিটমেন্ট রিকোয়ারমেন্টস অ্যান্ড প্রফেশনাল ইস্যুস। এটা হচ্ছে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের এইম অ্যান্ড অবজেক্টিভস। তো একটি ছিল ট্রিটমেন্ট রিকোয়ারমেন্টস, আর একটি ছিল প্রফেশনাল ইস্যুস। তো আমরা আমাদের চিকিৎসক কমিউনিটিতে যারা চিকিৎসক রয়েছেন এবং মেডিকেল ডেন্টাল শিক্ষার্থী রয়েছেন, তাদের চিকিৎসা নিশ্চিত করে যাওয়ার যে লড়াইটি ছিল সেটি করে যাচ্ছিলাম। এবং একই সাথে আমাদের যে মাইলস্টোন যেটা আমরা ঠিক করেছিলাম সেটা হচ্ছে যে এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা আমূল পরিবর্তন নিয়ে আসবো এই দেশের স্বাস্থ্য ব্যবস্থায়। তো সেই মানে আমাদের মেমোরেন্ডাম অফ আর্টিকেল যেটি রয়েছে, অ্যাসোসিয়েশন অফ আর্টিকেল, সেটা তো এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চেঞ্জ করা নিয়ে আমাদের বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে। তো সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম, এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা স্টিল নাও আমাদের বেশ কিছু মানে প্রজেক্ট রিলেটেড প্ল্যানও রয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে যখন আমরা দেখতে পেলাম যে তরুণরাই হচ্ছে এখন দেশ সংস্কারের কাজে নেতৃত্ব দিচ্ছে, তখন আমরা চিন্তা করলাম যে দিস দ্য মানে রাইট টাইম টু অ্যাপ্রোচ আওয়ার সেলফ অর টু কাম ফরওয়ার্ড টু চেঞ্জ দ্য সেক্টর। তো সেই মোটো থেকে আমরা তখন চিন্তা করলাম যে কিভাবে হচ্ছে এই সিচুয়েশনে, যেহেতু সকল খাতের সংস্কারের একটা আবহাওয়া চলছে, কি করা যেতে পারে এই স্বাস্থ্য সেক্টরের জন্য। তখন আমরা বেসিক্যালি চিন্তা করলাম যে আসলে এই দেশের স্বাস্থ্য সেক্টরকে পরিবর্তনের জন্য এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, আমরা যারা পরিবর্তনে বিশ্বাসী, আমরা যারা পরিবর্তন করতে চাই, এই তরুণ প্রজন্মটাকে ইউনাইটেড করা প্রয়োজন। যতগুলো সংগঠন আছে তাদেরকে ইউনাইটেড করা প্রয়োজন। এবং খুব বেশি প্র্যাকটিক্যালি যেটা দেখছিলাম যে সবাই চাচ্ছে পরিবর্তন হোক, সবাই চাচ্ছে ভালো কিছু হোক, কিন্তু সবাই স্ক্যাটার্ড, এবং সবাই এক একভাবে এক একজন চাচ্ছে, কিন্তু সবাই ভালো মতো নিয়ে চাচ্ছে। তো বেসিক্যালি আমরা যখন 21শে আগস্টের পূর্বে যখন বিএমডিসিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা ঘেরাও করে বিভিন্ন ধরনের তাদের মন গড়া কিছু জিনিসপত্র লিখিয়ে স্যারদের মাধ্যমে মানে সাইন করিয়ে নিয়েছিল, তখনই আমরা চিকিৎসক সমাজ সংক্ষুব্ধ হয়ে উঠি। এবং বেসিক্যালি আপনি জানেন যে আমরা মার্চ ফর বিএমডিসি করেছিলাম 21শে আগস্টে, সেটা আমরা পরবর্তীতে অনেক প্রেক্ষাপট হয়েছিল, এবং আমরা তখনই ফিল করে যে আমাদের টোটাল কমিউনিটি যারা আছি, চিকিৎসকদের অধিকার নিয়ে যারা কাজ করে, যারা সোচ্চার এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনের ব্যাপারে, তাদের একসাথে আসা প্রয়োজন। তখন থেকে উদ্যোগ নেই, এবং আমরা প্রথমে কোলাবোরেশন টিম একটা গঠন করেছিলাম যে রুট ম্যাপ ফর ফিউচার হেলথ সিস্টেম অফ বাংলাদেশ, এই শিরোনামে সকল সংগঠনের প্রধানদের নিয়ে একসাথে করেছিলাম সেই 20শে আগস্ট। তারপর থেকে তো 21শে আগস্টের ঐতিহাসিক একটি দিন গেল, এবং আমরা তখন, সেটা ছিল প্রথম দিন যেটা আমরা স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সাথে এই দেশের স্বাস্থ্যখাত পরিবর্তনের বেশ কিছু মানে ফান্ডামেন্টালস নিয়ে কথা বলেছিলাম, আমাদের দাবি দেওয়া তুলেছিলাম। এবং সেখানে তো 1 নম্বর পয়েন্ট ছিল এই রিটের নিষ্পত্তি করতে হবে 27/30/2013
ডাক্তার পদবি সংক্রান্ত এই রিট নিষ্পত্তি করতে হবে। বেসিক্যালি যুদ্ধটা শুরু হয়েছে মানে তখন থেকে। আচ্ছা, এই রিটটা নিষ্পত্তি হয়েছে এবং আপনাদের পক্ষে রায় এসেছে, আপনার যথেষ্ট ভূমিকা ছিল, আপনার কাছে কেমন লাগছে এটা শুনতে চাইবো সংক্ষেপে। ডেফিনেটলি আসলে স্বাস্থ্য খাতের পরিবর্তনের আমি যে চিকিৎসক এটার একটা মানে কি বলে একটা তো কোড অফ কন্ডাক্ট আমার থাকা দরকার। তো এটা নিয়ে তো আসলে ছিনিমিনি করলে এটা আমি এবং কোনো চিকিৎসককে মেনে নেবেন, ইভেন চিকিৎসক কেন, কোনো চিকিৎসকের অভিভাবকও সেটা মেনে নেবে না, শুধু অভিভাবক কেন, কোনো জনসাধারণ সচেতন মানুষও মেনে নেবে না। ডেফিনেটলি আমি এটা আমার কোনো অ্যাচিভমেন্ট মনে করি না, বা আমার কমিউনিটিরও অ্যাচিভমেন্ট মনে করি না। এই অ্যাচিভমেন্টটা গোটা বাংলাদেশের মানুষের। আচ্ছা, কারণ আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে প্রকৃত চিকিৎসকের সেবা পাওয়ার জন্য রুগীরা হচ্ছে সেই সুযোগটা পাচ্ছে। রুগী তো আমিও হতে পারি, সুতরাং এটা আমারও অর্জন, এই গোটা চিকিৎসক কমিউনিটি অর্জন, এটা দেশের মানুষের অর্জন। জি, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি অন্য প্রসঙ্গ নিয়ে তবিবুর কাছে। তবিবুর ভাই, আপনি জানেন যে বেশ কিছু মেডিকেল কলেজ শুধু রাজনৈতিক বিবেচনায় একেবারে সুচিন্তিত কোনো পরিকল্পনা ছাড়া অনেকগুলো মেডিকেল কলেজ দেশে হয়েছে। তো যেই মেডিকেল কলেজগুলোতে অনেক সময় ভবন নেই, কখনো ফ্যাকাল্টি নেই, নানান রকমের সংকটের মধ্য দিয়ে মেডিকেল কলেজগুলো এগোচ্ছিল। যারা এখান থেকে বেরিয়ে আসতেছিলেন তাদের কোয়ালিটি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে অনেকের। তো এই পরিস্থিতিতে 5-6টি মেডিকেল কলেজ বন্ধের জন্য সরকারের একটা কথা ইতিমধ্যে আমরা শুনেছি। কোন পর্যায়ে আসে বিষয়টি বর্তমানে? গত 16-17 বছর রাজনৈতিক বিবেচনায় 22টা মেডিকেল কলেজ হয়েছে সরকারি। বেসরকারি মিলে হচ্ছে এটার সংখ্যা হচ্ছে 55টা মতো। তো এটা শুধুমাত্র হচ্ছে জেলায় জেলায় মেডিকেল প্রতিস্থাপনের একটা প্রকল্প ছিল আওয়ামী লীগের, এবং সেই প্রকল্প বাস্তবায়নের অংশীদার। এই মেডিকেলগুলো শুধুমাত্র অবকাঠামো, হয়তো ভবন নির্মাণ হয়েছে, কোথাও শুধুমাত্র ভাড়া বাড়িতে চলছে, কোথাও শিক্ষক নাই। মেডিকেল কলেজগুলোতে যারা পড়াশোনা করছে এবং যারা বের হবে তাদেরও আসলে মানে শিক্ষাগত যোগ্যতা নিয়েও অনেক প্রশ্ন থেকে যাবে। প্রায় 30 থেকে 34টা মেডিকেল কলেজ সরকারি, এর মধ্যে আপনার 10 থেকে 12টায় সরকারির কোনো হাসপাতালই নেই। তো তারা প্র্যাকটিস কিভাবে করবে এবং কিভাবে হচ্ছে তারা পরবর্তী ট্রিটমেন্ট ব্যবস্থা গ্রো করবে, এই ধারণা থেকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন মেডিকেল কলেজ পরিদর্শন করেছে এবং সরকারি 6টা মেডিকেল কলেজ বন্ধর একটা পরিকল্পনা ছিল। এই সিদ্ধান্ত থেকে সরকার পিছিয়ে আসছে, কারণ ওখানকার স্থানীয় প্রতিনিধি, প্রশাসন এবং শিক্ষার্থীদের অভিভাবক তারা চায় না যে হঠাৎ করে সেই মেডিকেল কলেজগুলো বন্ধ হয়ে যাক। দফায় দফায় মিটিং হয়েছে। মিটিংয়ের পরে সর্বশেষ আমি কথা বলেছিলাম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন। উনার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কোনো মেডিকেল কলেজ এখন বন্ধ হবে না। তারা যে শূন্য স্থান বা যে গ্যাপ, সেই গ্যাপগুলো পূরণের চেষ্টা করছে এবং প্রত্যেকটা মেডিকেল কলেজের নির্ধারিত গ্যাপগুলো চিহ্নিত করে চিঠি দেওয়া হয়েছে। আগামী 6 মাসের মধ্যে এই মেডিকেল কলেজগুলো যদি কোনোভাবে উন্নত করতে না পারে তাহলে তাদের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে প্রথমে, যে আপনি কেন পাচ্ছেন না, কি করলে পারবো, কোন ধরনের সাপোর্ট দেওয়া প্রয়োজন হবে, এইগুলা নিয়ে আলোচনা হয়েছে। অলরেডি কাজও শুরু হয়ে গেছে। তো এখন অপেক্ষার বিষয় হচ্ছে এই 6 মাসে আসলেই ইমপ্রুভ হবে কিনা। যদি না হয় আবার অন্য কোনো সরকার যদি চলে আসে, সেই সরকার যদি চায় এটা বন্ধ করে দেওয়ার, তাহলে তখন অন্য পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আমাদের মনে হয় যে এখন যে অবস্থা, ডাক্তার যেগুলো আছে সেইগুলোর মান উন্নয়ন করা এবং যারা ডাক্তার হতে চায়, ডাক্তার হওয়ার স্বপ্ন, তাদেরও যাতে গ্যাপ না রেখে ডাক্তার বানানো হয়। কোয়ালিটি ডাক্তার হলে দেশের জন্য, রাষ্ট্রের জন্য ভালো। সেক্ষেত্রে হচ্ছে বিশ্ববিদ্যালয় বানানোর ক্ষেত্রে, মেডিকেল কলেজ বানানোর ক্ষেত্রে সরকারের যাতে মাথায় থাকে যে এখানে একজন শিক্ষার্থী পড়বে এবং সে পরবর্তী তাদের ট্রিটমেন্ট করবে। এটা মাথায় থাকলে আস্তে আস্তে আসলে মেডিকেল কলেজের সংখ্যা কমে আসবে এবং মানসম্মত চিকিৎসক বের হবে। অসংখ্য ধন্যবাদ তবিবুর ভাই, চমৎকার করে বলেছেন। মোবারক ভাই, আপনি একটু বলবেন যে এই যে মেডিকেল কলেজগুলো বন্ধের একটি পরিকল্পনা সরকারের হাতে আছে, এই তথ্যটি পাওয়ার পরে
হবিগঞ্জ মেডিকেল কলেজ সহ অনেক মেডিকেল কলেজ আমরা দেখেছি ওনার শিক্ষার্থীরা হচ্ছে আন্দোলন শুরু করে দিয়েছেন। এই আন্দোলন যৌক্তিকতা আছে কিনা, অথবা যদি এমন হয় যে মেডিকেল কলেজগুলো এগুলো বন্ধই করা হবে, আলটিমেটলি তারা তাদের কোয়ালিটি এনশিওর করতে পারেনি, সেই ক্ষেত্রে বিদ্যমান যে শিক্ষার্থীগুলো যারা এখানে পড়াশোনা করছেন তাদের কোর্সটা সম্পন্ন করার প্রক্রিয়াটা কেমন হতে পারে? ধন্যবাদ মনির ভাই। ঘটনা হচ্ছে ইতিমধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যেহেতু বিগত যে চিন্তা ভাবনা চলছিল যে মানহীন মেডিকেল কলেজ বন্ধ করা, তো সেটা কিন্তু আমাদেরও একটা দাবি ছিল যে মানহীন মেডিকেল কলেজগুলো আসলে মানহীন যদি চিকিৎসক তৈরি বা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি না করতে পারে, এটা তো মানে যারা ওইখানে পড়াশোনা করছে তারাও বঞ্চিত হচ্ছে, দেশের মানুষ বঞ্চিত হবে। তো ডেফিনেটলি এটি একটি ভালো চিন্তা, আমরা সাধুবাদ জানিয়েছি। তবে স্বাস্থ্য অধিদপ্তর যেরকম মানহীন যে প্রতিষ্ঠানগুলো বন্ধের চিন্তা ইতিমধ্যে করেছে, মানে আমরা মনে করি যে একদম ঢালাওভাবে চিন্তা না করে যে ওরা মানহীন এই ডিসিশনটা না নিয়ে বরঞ্চ ওদেরকে মানোন্নয়ন করা যায় কিভাবে, এই চিন্তাটা এক নম্বরে নিয়ে আসা দরকার। যে সকল প্রতিষ্ঠানগুলোকে মানহীন মানে শিরোনামে বন্ধ করার জন্য চিন্তা করা হচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলো কি মান উন্নয়ন করে তাদের কোয়ালিটি এনশিওর করা সম্ভব কি না, এক নম্বর চিন্তা থাকা প্রয়োজন এটি। দ্বিতীয়ত হচ্ছে যদি মনে হয় যে না কোনোভাবেই যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা হোক একাডেমিক্যালি হোক কনস্ট্রাকটিভ ওয়েতে হোক, সেই ক্ষেত্রে হয়তো বৃহত্তর স্বার্থে চিন্তাভাবনা করে সেই প্রতিষ্ঠানগুলো নিয়ে দ্বিতীয় চিন্তাভাবনা করা যায়। তবে অবশ্যই সরকারকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে সকল প্রতিষ্ঠানগুলো তারা শুরু করেছে, যদি বলা যায় যে রাজনৈতিক বিবেচনা ছাড়াও প্রয়োজনে মাঠের প্রয়োজনীয়তার আলোকে, এলাকার প্রয়োজনীয়তার আলোকে, রিজিওনাল ডিমান্ডের আলোকে যেগুলো করা হয়েছে সেগুলো যদি কোয়ালিটিফুল করা যায়, তারপর হচ্ছে সেখানে যে সার্ভিসগুলো বা হচ্ছে যেই ইকুইপমেন্টগুলো প্রয়োজন একটা আইডিয়াল ইনস্টিটিউশন গড়ার জন্য, সেগুলো যদি এনরিচ করা যায়, সেক্ষেত্রে যদি আমরা চিকিৎসক তৈরি করতে পারি, এটা আমাদের জন্য অ্যাসেট। আমি মনে করি যে যদি সেখান থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট বের করার একটা ইনস্টিটিউশন গড়ে যায় সেগুলোকে, সেই ক্ষেত্রে সেই কোয়ালিটি প্রোডাক্টগুলো আমাদের দেশের জন্য অ্যাসেট হবে, দেশের স্বাস্থ্যের খাতেও লিড দেওয়ার জন্য একটা অ্যাসেট হবে, একই সাথে বৈষয়িক খাতেও স্বাস্থ্য সেক্টরকে লিড দেওয়ার জন্য অ্যাসেট হবে। আমরা আমাদের পরের প্রসঙ্গে চলে যাচ্ছি এবং এই প্রসঙ্গটি শেষ সম্পন্ন করার মধ্যে আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে যাবে। তো বিপুল ভাই, আপনার কাছে আসতে চাচ্ছি যে এনডিএফ, ন্যাশনাল ডক্টরস ফোরাম, এনডিএফের ডেন্টাল যে বিভাগ আছে, সেই ডেন্টাল বিভাগ সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। সেই স্মারকলিপিতে তারা 7টি দাবি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে যে ডেন্টাল চিকিৎসা তৃণমূল পর্যায়ে নিশ্চিত করার ক্ষেত্রে শুধুমাত্র এখন একজন ডেন্টাল সার্জন আছেন, এখানে কনসালটেন্ট নিয়োগ করা যায় কিনা, এই দাবিগুলো তাদের আছে আর কি। ওই স্মারকলিপির যৌক্তিকতা এবং অপরিহার্যতা নিয়ে আপনি বলবেন। স্মারকলিপির অবশ্যই যৌক্তিকতা আছে। আমাদের দেশে বললাম যেটা যে মেডিকেল কলেজ 55টা তৈরি হয়েছে রাজনৈতিক বিবেচনায়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে অবকাঠামো তৈরি হয়েছে, এখানে কিছু ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পাওয়ার সুযোগ হয়েছে, এখানে আসলে মানুষের টাকা পয়সা লেনদেনের একটা উৎস তৈরি হয়েছে। তবে যদি ডাক্তার নিয়োগের ক্ষেত্রে বলি, ডাক্তার নিয়োগের ক্ষেত্রে এর বিপরীত, কারণ ওখানে তাকে বেতন দিয়ে রাখতে হবে। তো অনেক ক্ষেত্রেই এই প্রশাসনিক কর্মকর্তা বলেন, রাজনৈতিক ব্যক্তিদের বলেন, এদিকে আগ্রহ কম থাকে, মানে পদ সৃষ্টি করতে এবং নিয়োগ দিতে। তো আমরা দেখছি সরকারি মেডিকেল কলেজগুলোতেও 42% চিকিৎসক সংকট, পদ তৈরি হয়নি। আবার 7,500 চিকিৎসক আছে যাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। সেম ডেন্টাল সার্জনের ক্ষেত্রেও এখনও উপজেলা পর্যায়ে একটা থাকার কথা, পদ তৈরি হয়নি, পদ তৈরির জন্য আবেদন করছে, এটা খুবই যৌক্তিকতা আছে। তবে আবার আমরা বিপরীতমুখী চিন্তাও দেখছি, ঢাকাতে অ্যাভেলেবেল সার্জন আছে যারা গ্রামে যেতেও চায় না, এটাও নিশ্চিত করতে হবে সরকারকে। আর যেহেতু ভুয়া ডাক্তারের কথা বললেন, আমরা খুব করে লক্ষ্য করে যে ডেন্টাল ডাক্তারগুলো সবচেয়ে 3 মাস 6 মাস বা 2 বছরের একটা ডিগ্রি কোর্স করার পরে একটা চেম্বার দিয়ে বসে থাকে। সেইটাও গত 13 বছরে কেউ কিছু বলতে পারেনি, মানে কোনো অভিযানেও দেখা যায়নি। এখন সুযোগ আসছে,
একটা অভিযানের মাধ্যমে তাদের চেম্বারগুলো বন্ধ করা যায় কিনা, যারা আসলেই ডাক্তার না তারা আসলে ডাক্তার ওই চেম্বার খুলতে না দেওয়ার একটা জোর ব্যবস্থাপনা যাতে থাকে, আর যারা প্রকৃতিক ডাক্তার উপজেলা পর্যায়ে চিকিৎসা নিশ্চিতের জন্য অবশ্যই ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করে এবং তাদের নিয়োগ দেওয়ার যৌক্তিকতা আছে। এই জায়গাগুলো শূন্যতা পূরণ না করা পর্যন্ত মানুষের দাঁত এবং মুখের যে স্বাস্থ্যের সুস্থতা এটি নিশ্চিত করা কল্পনা করতে পারি না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোবারক ভাই, আপনার কাছে একটু জানতে চাইব যে পর্যাপ্ত ডেন্টাল সার্জন বা ডেন্টাল কনসালটেন্ট থাকার যে কথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এগুলো তো নেই আসলে। পদ সৃষ্টি হওয়ার কথা ছিল, ডেন্টাল সোসাইটি দাবিও করেছিল, বেশ 1-2 বছর আগের গল্প এগুলো, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো মানে কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা দেখছি না। তো এই যে বিষয়গুলো, এই যে শূন্যতা, এই শূন্যতা থাকার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে যে যারা অবস্থান করছেন, উপজেলার যে মানুষগুলো আছেন, সেই সব রোগীদের দাঁত এবং মুখের কি ক্ষতি হচ্ছে, অথবা তারা আসলে রোগীরা কোন দিক থেকে মানে লুজার হচ্ছেন বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? এই ব্যাপারটি খুবই মানে নেগলেক্টেড হয়ে হচ্ছে আমাদের স্বাস্থ্য সেক্টরে পরিলক্ষিত হচ্ছে। আপনি দেখেন যে মানে টোটাল হেলথ সেক্টরটা কিন্তু আমরা মেডিকেল অ্যান্ড ডেন্টাল বলি, হ্যাঁ। তো মানে আমরা টোটাল মেডিকেল সেক্টরটাকে একসাথে করেছি বলতে গেলে, আর ডেন্টালে কিন্তু টোটালি একটা বলতে গেলে অনেক বিশাল একটা অংশ। তো এই ডেন্টাল সেবাটা প্রত্যন্ত অঞ্চলে খুবই নেগলেক্টেড হয়ে আছে। কেমন, যেমন একই সাথে যেরকম মানে অন্য অন্য রোগের ব্যাপারে আপনি দেখেন যে কার্ডিওভাস্কুলার যদি ডিজিজ হয়ে থাকে সেটার ব্যাপারে অনেক ক্যাম্পেইন হচ্ছে, মানে মানে রেসপিরেটরি রিলেটেড, হ্যাঁ, যে অ্যাজমা, শ্বাসকষ্ট, টিবি, এগুলোর জন্য দেখা যাচ্ছে যে অনেক ক্যাম্পেইন হচ্ছে সচেতনতার জন্য, ডায়াবেটিসের জন্য সচেতনতা হচ্ছে, আদার্স এগুলোর জন্য দেখা যায় মানে অনেক সচেতনতামূলক অনেক ক্যাম্পেইন হচ্ছে। বাট এই মানে ডেন্টাল যে মানে দাঁত এবং মুখ ও গহ্বরের যে রোগগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আসলে এই সচেতনমূলক ক্যাম্পেইনগুলো নাই, এগুলো নিয়ে কোনো তেমন ভিজিবল প্রজেক্ট নেই। এটির কারণ হচ্ছে এক, আমরা যেটা বললাম যে ফার্স্ট অফ অল এই চিন্তাগুলো করবে কারা? যদি সেখানে পর্যাপ্ত জনবল থাকতো, ডেন্টাল সার্জন থাকতো, তারপর হচ্ছে সেই লজিস্টিক থাকতো, তাহলে এনে সেই চিন্তাগুলো হতো। সেই চিন্তার খোরাকগুলোই নাই, যার ফলে আমরা একদম প্র্যাকটিক্যালি যেটা দেখতে পাই বর্তমানে গোটা পৃথিবীতে যে মুখগহ্বরের ক্যান্সার রয়েছে সেই ক্যান্সারের মধ্যে কিন্তু বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এটাই আমাদেরকে একদম স্পষ্টভাবে মানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আসলে আমরা কি পরিমাণ নেগলেক্টেড এই মুখ এবং দাঁতের সেবার ক্ষেত্রে, যে বঞ্চিত হচ্ছে এদেশের মানুষ। ডেফিনেটলি যে প্রতি 7,000 জনে প্রতি 7,500 জনে একজন ডেন্টাল সার্জন যেটা রয়েছে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়তো মেনটেন করা সম্ভব হবে না। মানে গত কয়েকদিন আগে যেরকম ন্যাশনাল ডক্টরস ফোরামে ডেন্টাল ইউনিট স্বাস্থ্য অধিদপ্তরের কাছে 7 দফার একটি প্রস্তাবনা রয়েছে, আমি প্রস্তাবনাগুলো দেখেছি, খুবই যৌক্তিক এবং খুব সুন্দর। যদি অ্যাটলিস্ট এই প্রস্তাবনাগুলো, এই দাবিগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে এদেশের মানে ডেন্টাল সার্ভিসের যে ক্রাইসিসগুলো রয়েছে সেগুলো থেকে উইথড্র করা সম্ভব। অ্যাটলিস্ট মানুষের, অবহেলিত মানুষের যে মানে কষ্ট লাঘব করার যে বিষয়টি আছে সেটি লাঘব করা সম্ভব হবে। তবির ভাই, আপনার কাছে জানতে চাই যে যখন আমি বিশেষায়িত চিকিৎসক দিতে পারছি না বা রেজিস্টার চিকিৎসক দেওয়া সম্ভব হচ্ছে না ডেন্টালের জন্য উপজেলায়, তখন এই রোগীগুলো স্বাভাবিকভাবেই কিন্তু যারা কোয়াক আমরা বলছি অথবা যারা আসলে চিকিৎসা দেওয়ার যোগ্যতা রাখেন না তাদের মুখোমুখি হচ্ছে কিনা। মানে এটা আসলে একদিকে আমরা চাচ্ছি যে যারা সার্টিফিকেটবিহীন রেজিস্টার্ড নন যারা, তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না, আবার অন্যদিকে আমি রেজিস্টার চিকিৎসক দিচ্ছিও না, মানে দ্বিচারিত হয়ে গেল না বিষয়টা। আপনি যখন বাসায় যান, গ্রামে যান, আপনি হঠাৎ অসুস্থ, শুরুতে ফার্মাসিতে যাবেন, তো আমার হাতের কাছে যেটা পাবো আমি সেখানেই আগে যাব। এরপরে যখন ওখান থেকে প্রতারিত হব, ওখান থেকে আমার লাভের থেকে ক্ষতি বেশি হবে, তখন আমি উপজেলাতে যাব। উপজেলাতে যখন আমি সেবা পাচ্ছি না তখন আমি সর্বশেষ অবস্থায় ঢাকা টার্সিয়ার লেভেলের হাসপাতালগুলোতে আসবো। অনেক ক্ষেত্রে 3 স্টেজ পার হয়ে যাবে আমার ক্যান্সারের, তখন আমার ক্যান্সার শনাক্ত হবে। তো এটা হচ্ছে যে একদিকে সেবা বঞ্চিত হচ্ছে, আর একদিকে আমরা হচ্ছে যোগ্য কাউকে ওখানে দিতেও পাচ্ছি না। দুই দিকে ব্যর্থতা, একদিকে হচ্ছে রোগী তার হচ্ছে সঠিক সেবা পাওয়া তার মৌলিক অধিকার সেটা পাচ্ছে না, আর যে ডাক্তার তার মৌলিক অধিকার উপজেলা হেলথ কমপ্লেক্সে সেবা দেওয়ার
সে তার পদ তৈরি না হওয়ার কারণে দিতে পারছে না। তো দুই দিকেই দুইভাবে বঞ্চিত হচ্ছে। এটা রাষ্ট্র একদিকে ক্ষতি হচ্ছে, একদিকে সাধারণ মানুষ ক্ষতি হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য, এবং আজকে যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে সুচিন্তিত এবং আপনাদের বুদ্ধিদীপ্ত কথাগুলি তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।